প্রিয়াঙ্কা শহরের এক বড় শিল্পপতির একমাত্র মেয়ে ছিল। তাদের পরিবারে টাকা পয়সা সম্পত্তির কোনো রকম অভাব ছিল না। ছোটবেলা থেকে প্রিয়াঙ্কা যেটা চেয়েছে মুহূর্তের মধ্যেই সেটা পেয়েছে। আর প্রিয়াঙ্কা তার বাবা মায়ের সঙ্গে রাজপ্রাসাদের মতো এক বাড়িতে থাকতো, যেখানে সে খুবই বিলাসবহুলভাবে জীবন কাটাতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাবা মায়ের অতিরিক্ত ভালোবাসা পেয়ে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে জেদি হয়ে ওঠে। প্রিয়াঙ্কা একবার যেটা ভেবে নেয় সেটা সে করেই ছাড়ে। একদিন রাস্তায় প্রিয়াঙ্কার সঙ্গে রাতুল নামে এক ছেলের ধাক্কা লাগে। আর প্রথম দেখাতেই প্রিয়াঙ্কা রাতুলকে ভীষণ পরিমাণে পছন্দ করে ফেলে। কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা এবং রাতুলের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আর প্রিয়াঙ্কা এবার রাতুলকে বিয়ে করবে বলেও ঠিক করে ফেলে। সময়টা ছিল যেহেতু বর্ষাকাল, তাই একদিন বৃষ্টির মধ্যেই প্রিয়াঙ্কা রাতুলের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরে আসে। কোথায় গিয়েছিলে তুমি? ওই গরিবটার সঙ্গে দেখা করতে, তাই তো? তুমি কিভাবে ওই গরিবটাকে পছন্দ করতে পারলে? তুমি কি জানো ওই গরিবের সাথে তোমার সোশ্যাল স্ট্যাটাসের কতটা পার্থক্য আছে? শাট আপ ড্যাড, ওর নাম গরিব নয়, ওর নাম হলো রাতুল। আমি রাতুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি রাতুলকে পছন্দ করি আর আমি রাতুলকে বিয়ে করতে চাই। তাই তুমি আমার জন্য ছেলে দেখা বন্ধ করো, ওকে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? ওইরকম একটা গরিব ছেলের সঙ্গে আমি কিছুতেই তোমার বিয়ে হতে দেবো না। আমি আমার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে রোহিতের সঙ্গে তোমার বিয়ে দেবো, আর এটাই আমার ফাইনাল ডিসিশন, বুঝেছো? তুমি জোর করে কিছুতেই আমার বিয়ে দিতে পারবে না ড্যাড। তুমি হয়তো জানো না আমি কতটা জেদি। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আমি আজকেই রাতুলকে বিয়ে করে দেখাবো, আর আজকেই আমি শ্বশুর বাড়িতে গিয়ে আমার গৃহপ্রবেশের ভিডিও তোমাকে সেন্ড করব। তুমি কিছুই করতে পারবে না, আর খবরদার রাতুলের ক্ষতি করারও চেষ্টা করবে না। এই বলে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রিয়াঙ্কার বাবা মা তাকে অনেক আটকানোর চেষ্টা করলেও প্রিয়াঙ্কা কারোর কোনো কথা শোনে না। প্রিয়াঙ্কা তখনই রাহুল যে মেসে থাকে সেখানে গিয়ে পৌঁছায়, আর রাহুলকে জোর করে বিয়ে করার জন্য ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। প্রিয়াঙ্কা, এসব কি হচ্ছেটা কি? এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কেননা বর্ষাকালে আমাদের বাড়ির পরিস্থিতি ভালো থাকে না। এই বর্ষাকালে আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে পারবো না। বর্ষাকালটা কেটে যাক, তারপর আমি তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি তো মাত্র 1 মাস হলো শহরে চাকরি পেয়েছি। এখন আমার পরিবারের জন্য আমাকে অনেক কিছু করতে হবে। এত তাড়াতাড়ি আমি বিয়েও করতে পারবো না, বুঝেছো? না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আমার বাবাকে চ্যালেঞ্জ করেছি। আমি আজকে এই বর্ষাকালের মধ্যেই তোমাকে বিয়ে করব, আর আজকেই শ্বশুর বাড়িতে আমার গৃহপ্রবেশ হবে। আর তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। রাতুল প্রিয়াঙ্কাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও প্রিয়াঙ্কা ভীষণই জেদি হওয়ায় সে রাতুলের কোনো কথা শুনতে চায় না। তাই শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই রাতুল প্রিয়াঙ্কাকে বিয়ে করে। আর তারা বিয়ে করে যখন রেজিস্ট্রি ম্যারেজ অফিস থেকে বাইরে বেরিয়ে আসে তখনই প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়। ও মাই গড, এখন তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমি শ্বশুর বাড়ি যাবো কিভাবে রাতুল? বারবার করে বললাম এই বৃষ্টিতে বিয়ে করো না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমার তো তোমার বাবার মতো বড় গাড়ি নেই যে আমি গাড়িতে করে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। আর শহর থেকে আমাদের গ্রাম অনেকটা দূরে, আমাদের যেতেই কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। দাঁড়াও, আমি কোনো ট্যাক্সি ডেকে নিয়ে আসছি। এই বলে রাতুল বৃষ্টিতে ভিজে ভিজে কোন রকমের ট্যাক্সি ডেকে নিয়ে আসে। রাতুল এবং প্রিয়াঙ্কা সেই ট্যাক্সিতে উঠে পড়ে, আর দেখতে দেখতে তারা ট্যাক্সিতেই 4 ঘন্টা কাটায়। 4 ঘন্টা পর সেই ট্যাক্সি এক বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আর সেই বাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল, যা দেখে প্রিয়াঙ্কা ভীষণই খুশি হয়ে বলে, ওয়াও রাতুল, তোমাদের বাড়িটা তো খুব সুন্দর দেখতে। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না বলে মিথ্যা কথা বলেছিলে যে তোমরা গরিব। তুমি যদি গরিব হতে তাহলে তোমার এত সুন্দর বাড়ি থাকতো না। না প্রিয়াঙ্কা, তোমার ভুল হচ্ছে। এটা আমার বাড়ি নয়। আসলে ট্যাক্সি এতটাই আসতে পারবে, আর এর পরে ট্যাক্সি যেতেও পারবে না, কারণ আমাদের গ্রামের কাঁচা রাস্তা, আর যা বৃষ্টি পড়েছে রাস্তাঘাটে প্রচুর জল জমে গেছে। তাই আমাদের এবার হেঁটেই বাড়ি পর্যন্ত যেতে হবে। তুমি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে এসো। এই শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়, কিন্তু তবুও সে কোনো কথা না বলে ট্যাক্সি থেকে নেমে পড়ে। আর চারিদিকে রাস্তায় জল জমে নোংরা ভাবে জলকাদার সৃষ্টি হয়, আর যা দেখে প্রিয়াঙ্কার ভীষণই ঘৃণা লাগে, কারণ প্রিয়াঙ্কা আগে কখনোই এরকম জলকাদার মধ্যে হাঁটাহাঁটি করেনি। ইস রাতুল, আমার ভীষণ ঘৃণা লাগছে। এরকম নোংরা জলকাদার মধ্যে আমি কখনোই হাঁটিনি। আমি এরকম ভাবে হেঁটে হেঁটে যেতে পারবো না। তুমি অন্য কোনো ব্যবস্থা করো। এখন অন্য ব্যবস্থা করার সময় নেই। বৃষ্টিটা এই সময় একটু কমেছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। চলো, মাত্র 10 মিনিট হাঁটতে হবে, বেশি নয়। তুমি আমার হাত ধরো, আমরা দুজনে এখনই পৌঁছে যাব।
এই বলে রাতুল প্রিয়াঙ্কার হাত ধরে কোনো রকমে প্রিয়াঙ্কাকে বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে রাতুলের বাড়ির পরিস্থিতি ভীষণই খারাপ থাকে। রাতুলের পরিবারে ছিল তার বৃদ্ধ মা, এক বিধবা বৌদি এবং এক বোন। তাদের বাড়িটা বহু বছরের পুরনো হওয়ায় বাড়িটার অবস্থা ভীষণই খারাপ ছিল। আর সেই বাড়ির ছাদ থেকে বাড়ির মধ্যে বৃষ্টির জল প্রবেশ করে। আর 5-6 ঘন্টা ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় রাতুলদের বাড়ির মধ্যে 1 হাঁটু করে জল জমে যায়। তাই রাতুলের মা, বৌদি এবং বোন 3 জনে মিলে বালতি করে বাড়ির মধ্যে জল বাইরে বের করার চেষ্টা করে। আর ঠিক এমন সময় রাতুল এবং প্রিয়াঙ্কা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু কেউ তাদেরকে লক্ষ্য করে না। আর এমন সময় রাতুলের বোন নন্দিনী 1 বালতি জল দরজা দিয়ে বাইরে ফেলতে যায়। আর তখনই সেই জল প্রিয়াঙ্কার গায়ে গিয়ে পড়ে আর প্রিয়াঙ্কা পুরোপুরি ভাবে ভিজে যায়। ও শিট, তুমি এটা কি করলে? রাতুল, দেখো না, আমার এত সুন্দর ড্রেসটা পুরো নষ্ট হয়ে গেল। নতুন বউ তোমাদের বাড়িতে এসেছে, তোমরা বুঝি নতুন বউকে এরকম ভাবে ওয়েলকাম করো? আমি ভাবতেও পারিনি শ্বশুর বাড়িতে এসে আমার এরকম ভাবে গৃহপ্রবেশ হবে। দারুণ ব্যাপার। নতুন বউয়ের গায়ে 1 বালতি নোংরা জল ঢেলে তোমরা আমার গৃহপ্রবেশ করলে। থ্যাংক ইউ সো মাচ গাইজ। দাদা, তুই কখন আসলি? আর এই মেয়েটা কি বলছে দাদা? এই মেয়েটা কি সত্যি আমার বৌদি? হ্যাঁ, আসলে তাড়াহুড়োর মধ্যে আমি বাড়িতে কিছু জানাতে পারিনি। মা, এটা প্রিয়াঙ্কা। আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করেছি। আজ থেকে প্রিয়াঙ্কা এই বাড়ির বউ, আর প্রিয়াঙ্কা আমাদের সঙ্গেই থাকবে। রাতুলের কথা শুনি তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। তুই আমাদেরকে আগে বলবি তো বাবা, আমরা তাহলে নতুন বৌমার জন্য কিছু অন্তত ব্যবস্থা করে রাখতে পারতাম। এখন এই বর্ষার মধ্যে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, নতুন বউয়ের গৃহপ্রবেশের জন্য আমরা তো কোনো আয়োজনও করতে পারলাম না। আর বৌমা, তোমার ননদ দেখতে পায়নি বলে ভুল করে তোমার গায়ে জল ঢেলে ফেলেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। এখন এই বৃষ্টিতে জল কাদার মধ্যে আপনি চাইলেও কোনো ব্যবস্থা করতে পারবেন না মা। তবে নতুন বউ বাড়িতে এসেছে, বরণ তো করতেই হবে। আমি এখনই বরণ ডালা নিয়ে আসছি। এই বলে সঙ্গীতা তাড়াতাড়ি করে বরণ ডালা নিয়ে আসে। আর প্রিয়াঙ্কার শাশুড়ি মা মালতী দেবী প্রিয়াঙ্কা এবং রাতুলকে বরণ করে তাদের মুখে মিষ্টি তুলে দেয়। কিন্তু রাতুলের বাড়ি দেখে এবং তার পরিবারকে দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে হতবাক হয়। রাতুল এতটা গরিব হবে আমি তো ভাবতেও পারিনি। মানুষ এতটা গরিব কিভাবে হতে পারে? এদের তো থাকার মতো ভালো জায়গাও নেই। ঘরের মধ্যে বৃষ্টির জল জমে আছে, বাড়ির ছাদ থেকেও জল পড়ছে। এরকম বাড়িতে এরা থাকে কিভাবে? আমি কি তাহলে রাতুলকে বিয়ে করে ভুল করে ফেললাম? আমি তো ভেবেছিলাম আমার গৃহপ্রবেশের ভিডিও আমার বাবা মাকে সেন্ড করব, কিন্তু আমার যেরকম ভাবে গৃহপ্রবেশ হলো আমি কারোর সামনে সেটা কখনো বলতেই পারবো না। বৌমা, কি ভাবছো তুমি? বরণ করা হয়ে গেছে, চলো এবার ঘরে চলো। বাবা রাতুল, বৌমাকে হাত ধরে ঘরে নিয়ে আয়। চারিদিকে জল জমে আছে, পা স্লিপ করে বৌমা পড়ে যেতে পারে। এই শুনে রাতুল প্রিয়াঙ্কার হাত ধরে প্রিয়াঙ্কাকে ঘরের মধ্যে নিয়ে যায়। এমন সময় রাতুলের বৌদি তার আলমারি থেকে একটা নতুন শাড়ি প্রিয়াঙ্কার জন্য নিয়ে আসে। আসলে সঙ্গীতার কাছে ভালো শাড়ি বলতে কেবলমাত্র ওই শাড়িটাই ছিল, কিন্তু তবুও সঙ্গীতা তার ছোট যাকে খুবই ভালোবেসে সেই শাড়িটা পরতে দেয়। এই নাও, তুমি এই শাড়িটা পরে নাও। তোমার জামা তো পুরোপুরি ভাবে ভিজে গেছে। এই ভিজে জামা তুমি বেশিক্ষণ ধরে পরে থাকলে তোমার কিন্তু শরীর খারাপ করবে। নাও, তুমি জামাটা চেঞ্জ করে নাও। এই বলে সঙ্গীতা প্রিয়াঙ্কাকে শাড়ি পরাতে নিয়ে যায়। আর এদিকে নন্দিনী রান্নাঘর থেকে তার নতুন বৌদির জন্য খাবার নিয়ে আসে। কিন্তু প্রিয়াঙ্কা যখন শাড়ি পরে আসে তখন খাবার দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। বৌদি, তুমি খাটের উপর বসে খেয়ে নাও, তুমি নিচে বসে খেতে পারবে না। তুমি উপরে বসে খাও, আমরা সবাই নিচে বসে খেয়ে নেব। আসলে এখন বর্ষাকাল তো, বর্ষাকালে আমাদের বাড়ির অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। কি, আমাকে এখন এই শুকনো রুটি আর টমেটোর চাটনি খেতে হবে? ও শিট, তোমাদের লজ্জা করছে না? আমি বাড়ির নতুন বউ, আমার গৃহপ্রবেশের জন্য তোমরা তো কোনো ব্যবস্থা করতেই পারোনি, আর তারপর এখন নতুন বউকে টমেটোর চাটনি দিয়ে রুটি খেতে দিচ্ছ? ও মাই গড, সো চিপ। রাতুল, আমি কিছুতে এই খাবার খেতে পারবো না। আমার জন্য তুমি বাইরে থেকে ভালো ভালো খাবার নিয়ে এসো। যতই হোক আমি তো এই বাড়ির নতুন বউ। প্রিয়াঙ্কা, তোমার শ্বশুর বাড়ি শহরে নয়, গ্রামে। আর আমাদের গ্রামে সেরকম ভালো কোনো হোটেল রেস্টুরেন্ট কিছুই নেই। এখন তোমার জন্য খাবার কিনতে হলে আমাকে অনেকটা দূরে যেতে হবে, আর এরকম ভারী বৃষ্টির মধ্যে আমি এখন কিভাবে যাব? ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না। আমি ছাতা নিয়ে যাচ্ছি, বৌমার জন্য বাইরে থেকে কিছু ভালো খাবার নিয়ে আসছি। সত্যিই তো, বৌমা আজকে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। বৌমাকে এরকম ভাবে শুকনো রুটি খাওয়ানো ঠিক হবে না।
কিন্তু মা, তুমি এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবে? বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে গেলেও তুমি কিন্তু ভিজে যাবে। মা দাঁড়াও, তোমাকে যেতে হবে না। মালতী দেবী কোনো কথা শোনে না। সে তার নতুন বৌমার জন্য খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর যা দেখে রাতুলের খুবই খারাপ লাগে। প্রিয়াঙ্কা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি গরিব, আমার সঙ্গে তুমি থাকতে পারবে না। তুমি এরকম প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে সবাইকে ব্যতিব্যস্ত করতে পারো না। আমার পরিবার যেরকম, আমার ঘর বাড়ি যেরকম, আর এই সমস্ত কিছু নিয়ে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রিয়াঙ্কা রাতুলের কথায় কোনো উত্তর দিতে পারে না। ওদিকে মালতী দেবী বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খুবই কষ্ট করে তার নতুন বৌমার জন্য ভালো ভালো খাবার কিনে নিয়ে আসে। মাছ, মাংস, পনির, পোলাও, মিষ্টি, সন্দেশ, আরো অনেক কিছু, যা দেখে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। আর সে কাউকে খাওয়ার কথা না বলে নিজেই পেট ভরে সব খাবার খেয়ে নেয়। আর খাওয়া দাওয়া হয়ে গেলে প্রিয়াঙ্কার ভীষণ পরিমাণে ঘুম পায়। বৌমা, এই খাটের উপর তুমি শুয়ে পড়ো। আমাদের আরো একটা ঘর আছে, কিন্তু এই ঘরের অবস্থা ভীষণই বাজে। এত জল পড়ছে, ওই ঘরে তো যাওয়াই যাচ্ছে না। তাই আজকে আমাদের সবাইকে একটা ঘরেই থাকতে হবে। তুমি খাটের উপর ঘুমাও, আমরা নিচে ঘুমিয়ে পড়ছি। এই শুনে প্রিয়াঙ্কা খাটের উপর শুয়ে পড়ে। আর সে প্রচন্ড পরিমাণে ক্লান্ত থাকায় মুহূর্তের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়। আর রাতুলদের বাড়ির ছাদ থেকে টুপটাপ করে বৃষ্টি ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করে। তখন সকলেই লক্ষ্য করে প্রিয়াঙ্কা যেখানে শুয়ে আছে সেই খাটের উপরও বৃষ্টির জল পড়তে শুরু হয়েছে। আর যা দেখে সকলে খুবই চিন্তায় পড়ে। প্রিয়াঙ্কার ঘুম যাতে কোনোভাবে নষ্ট না হয়, তাই তার শাশুড়ি মা, বড় জামাই এবং ননদ একটা বড় প্লাস্টিক খাটের উপর ধরে রাখে, যাতে প্রিয়াঙ্কার গায়ে কোনো রকম ভাবে এক ফোঁটাও জল না পড়ে। আর এরকম ভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সারাটা রাত কাটিয়ে দেয়। সকালবেলা প্রিয়াঙ্কার যখন ঘুম ভাঙে, একি আপনারা সারা রাত এভাবেই দাঁড়িয়েছিলেন নাকি? ও মাই গড, আপনারা এতটা ভালো মানুষ কিভাবে হতে পারেন? আমার যাতে ঘুম নষ্ট না হয় সেজন্য আপনারা সারাটা রাত এভাবে প্লাস্টিক ধরে দাঁড়িয়েছিলেন। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছি। আমি ধনী পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু আমি আমার বড়লোক বাবা মায়ের কাছ থেকে কখনো এরকম ভালোবাসা পাইনি। কিন্তু আপনাদের মতো পরিবার পেয়ে আমার এখন নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে হচ্ছে। এরকম পরিবার থাকলে যে কোনো পরিস্থিতিতে আমি হাসি মুখে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। প্রিয়াঙ্কার কথা শুনে রাতুল এবং তার পরিবারের সকলে খুবই খুশি হয়। কিন্তু এই বর্ষাকালে প্রিয়াঙ্কার যাতে শ্বশুর বাড়িতে থাকতে কোনো অসুবিধা না হয়, তাই রাতুল ব্যাংক থেকে লোন নিয়ে তাদের বাড়িটা মেরামত করে। এর ফলে তাদের ঘরে আর বৃষ্টির জল প্রবেশ করতে পারে না। আর রাতুল চাকরি করে মাসে মাসে লোনের টাকাও শোধ করতে থাকে। আর প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়িতে সকলের কাছ থেকে ভীষণই আদর ভালোবাসা পায়। এভাবে প্রিয়াঙ্কা তার পরিবারের সঙ্গে হাসি খুশি সারাটা জীবন কাটিয়ে দেয়। রমা তার স্বামী কমল, শাশুড়ি মা রত্না দেবী এবং ননদ রমলার সঙ্গে বাস করে। কমল রেলের বগি তৈরির কারখানায় কাজ করে, ফলে তাদের স্বাচ্ছন্দ্যে সংসার চলে যায়। কিন্তু কমল রমাকে পছন্দ করে বিয়ে করার ফলে রত্না দেবী কিছুতেই তার বৌমাকে পছন্দ করে না। এমনকি তার ননদও সবসময় রমাকে কথায় কথায় অপমান করে। কি গো বৌমা, তোমার তো দেখছি ডাল আর ভাত রান্না করতে করতে সারা সকাল পেরিয়ে যাবে। আমার ছেলেটা তো খেয়ে কাজে যাবে নাকি? তাড়াতাড়ি ওকে খেতে দাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে রমা তার স্বামীকে খেতে দিয়ে দেয়। কমল খেয়ে দিয়ে কারখানায় চলে যায়। প্রায় সারা বেলা পেরিয়ে যাওয়ার পরও কমলের কোনো খবর আসে না। তার পরিবারের লোকজন ভীষণ চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর কারখানা থেকে ফোন আসলে জানা যায় যে কমল কারখানায় এক বিরাট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার মৃতদেহের এমন অবস্থা হয়েছে যে তার পরিবার পরিজনকে না জানিয়েই তা মাটি চাপা দেওয়া হয়েছে। এই কথা শুনে রমা, রত্না দেবী ও রমলা কান্নায় ভেঙে পড়ে। ডাইনি মেয়ে, আমার ছেলেকে বিয়ে করে ও জীবনটাই খেয়ে শেষ করে দিলি। এখন বিধবা হয়ে আমাদের ঘরে বসে থাক। হায় হায় রে, এ আমার সাথে কি হয়ে গেল? আমার একটাই ছেলে ছিল। না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা হতে পারে না আবার কি? আমার দাদাকে শেষ দেখাও দেখতে পেলাম না। তুমি আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই আমাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। তোমাকে উপরওয়ালা কিছুতেই ক্ষমা করবে না। রমা কমলের বউ থেকে কমলের বিধবায় পরিণত হয়। তাকে সবসময় তার শাশুড়ি মা নিজের ছেলের মৃত্যুর জন্য দায়ী করে। রত্না দেবী ও রমলা মিলে সবসময় রমার উপর অত্যাচার করে। সে বিধবা হওয়ার জন্য রত্না দেবী রমাকে মাছ মাংস তো দূরের কথা, তাকে মাছ মাংস স্পর্শ পর্যন্ত করতে দেয় না। তার সাথে সবসময় চাকর বাকরের মতো ব্যবহার করে।
এইভাবেই প্রায় কিছুদিন কাটে। রমলার সঙ্গে অজয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়। শোনো বৌমা, অনেক কষ্টে আমার মেয়ের বিয়েটা ঠিক হয়েছে। তুমি বিধবা হয়ে তোমার অশুভ ছায়া আমার মেয়ের উপর কিছুতেই ফেলবে না। তোমাকে যেন আমি আমার মেয়ের ত্রিসীমানায় দেখতে না পাই, না হলে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মা, আপনি যখন বলছেন আমি আমার ননদের বিয়েতে কিছুতেই যাব না, কিন্তু বিশ্বাস করুন আমি ওর কখনোই খারাপ চাই না। রত্নাদেবী তার বিধবা বৌমার কোনো কথাই শুনতে চায় না। এইভাবেই প্রায় কিছুদিন কেটে যায়। রমলার সঙ্গে অজয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর সে তার বরের সঙ্গে খুবই সুখে শান্তিতে সংসার করে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই অজয় এক দুর্ঘটনায় নিজের প্রাণ হারিয়ে ফেলে। রমলার শাশুড়ি মা তার ছেলে হারানোর শোকে রমলাকে নিজের ছেলের মৃত্যুর জন্য দায়ী করে। সে রমলাকে ডাইনি বলে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রমলা কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে চলে আসে। মা, তুমি বিশ্বাস করো, অজয়ের মৃত্যুর জন্য আমি কোনোভাবে দায়ী নই। আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে আমি নাকি কালো জাদু করে অজয়কে মেরে ফেলেছি, আমি নাকি ডাইনি। কিচ্ছু হবে না রে মা, তুই কাঁদিস না। তোর মতো ভালো মেয়েকে বউ হিসেবে পেয়ে ওরা ধন্য হয়ে গিয়েছিল। তুই চিন্তা করিস না, আজ থেকে তুই আমাদের কাছেই থাকবি। আমার মনে হচ্ছে বৌদি আমার বিয়ের সময় ইচ্ছা করে মনে মনে অভিশাপ দিয়েছিল যাতে ওর মতো আমার বড় বিয়ের পর মারা যায়। আর মা দেখো, তাই হলো। হ্যাঁ, ঠিক বলেছিস। এই বিধবা বউকে বাড়িতে রাখাই উচিত হয়নি আমার। ওকে বাড়ি থেকে বার করে দিলে ভালোই হতো। যখন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে তারপর থেকে একটার পর একটা খারাপ খবর এসেই চলেছে। প্রথমে আমার ছেলেকে খেয়ে ফেললো, এখন তোকেও বিধবা হতে হলো। মা, আপনি এসব কথা কেন বলছেন? আপনার মেয়েও তো বিধবা। ওকে যখন আপনি কোনো বাজে কথা বলছেন না, তাহলে আমি কি দোষ করলাম বলুন? রত্নাদেবী এবং তার বিধবা মেয়ে দুজনে মিলে রমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করে। একদিন, মা, আমার মাছ মাংস ছাড়া একদমই খাওয়া হয় না। তুমি তো জানো আমি যখন থেকে এসেছি বৌদি আমাকে শুধু ঢেঁড়সের ঝোল আর ভাত খাওয়াচ্ছে। আমি এসব ঝোল ভাত খেতে পারবো না মা। না না, তোকে এসব খেতে হবে না। আমি নিজের হাতে তোর জন্য চিকেন আর মটন রান্না করে দেব। তুই মনের শান্তিতে খাবি কেমন? না হলে তোর চেহারা খারাপ হয়ে যাবে, আর আমি ভাবছি তোকে আবার বিয়ে দেব। নিজের শাশুড়ি মায়ের এমন কথা শুনে রমার ভীষণ খারাপ লাগে। সে তার শাশুড়ি মা এবং বিধবা ননদকে বলে, রমলা মাছ মাংস খেলে কোনো সমস্যা নেই, আর আমি মাছ মাংস খেলে আপনার বাড়ির ক্ষতি হয়ে যাবে। মা, এত পাপ করবেন না, উপরওয়ালা সহ্য করবে না। চুপ করো, শুধু বড় বড় কথা। আমার বাড়ির পেনশনের টাকাতে খাচ্ছ, এই তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। বিধবা বউ হয়ে আবার মাছ মাংস খাওয়ার শখ হয়েছে? ছি, যত সব নোংরামি। এই বলে রত্নাদেবী নিজের মেয়েকে ভালো করে মাছ মাংস ডিমের কষা রান্না করে খাওয়ায়। এভাবে সে সবসময় নিজের বিধবা বৌমা এবং বিধবা মেয়ের মধ্যে পার্থক্য করে। একদিন রত্নাদেবীর প্রতিবেশী সোমাদেবী তাদের বাড়িতে আসে। রত্না, তোমার কথা ভাবলেই ভীষণ খারাপ লাগে। তোমার ছেলেটা অকালে চলে গেল, বউ বিধবা হলো, আর তারপর তোমার জামাইটাও মারা গেল। ইস, কি খারাপ লাগে গো। তোমার মেয়ে কত সুন্দরী, এই সুন্দরী মেয়েটা অল্প বয়সে বিধবা হয়ে গেল। আর কি করা যাবে, আমার মেয়ের তো আর রূপের অভাব নেই। ও তো আমার বৌমার মতো প্যাঁচা নয় যে ওর কপালে আর ছেলে জুটবে না। আর আজকালকার দিনে এটা তো কোনো ব্যাপার নয়। তাই আমি আমার মেয়ের আবার ভালো ঘরে বিয়ে দেব। এই কথা শুনে সোমাদেবী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, আমার শাশুড়ি মা বলতো বিধবাদের নাকি মাথার চুল বড় করতে নেই, সংসারের ক্ষতি হয়। তাই তুমি তোমার মেয়ে আর বৌমার চুলগুলো ছোট করে কেটে দিও। কি বলছো কি তুমি? আমার মেয়ের চুল আমি কিছুতেই ছোট করে কাটাবো না, ওর রূপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রমার চুল ছোট করে কাটাতে হবে, তাহলে মনে হয় আমাদের সাথে আর কিছু হবে না। সোমাদেবী এই কথা শুনে কোনো উত্তর না দিয়েই চলে যায়। রত্নাদেবী ও রমলা দুজনে মিলে রমার চুল কাটার জন্য তাকে জোর করতে থাকে, কিন্তু রমা তার শখের চুল কিছুতেই ছোট করতে চায় না। আমাকে ছেড়ে দাও তোমরা, আমি কিছুতেই চুল কাটবো না। কমল আমার বড় চুল খুব পছন্দ করত, কিন্তু ও এখন নেই। আমি ওর কথা ভেবে আমার সুন্দর চুল কিছুতেই কাটবো না। সুন্দর না ছাই, তোমাকে চুল কাটতেই হবে,
না হলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেব, তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। এই বলে রত্নাদেবী এবং তার বিধবা মেয়ে দুজনে রমার চুল কাটতে শুরু করে। তারা ইচ্ছা করে তাদের বিধবা বউয়ের সমস্ত চুল কেটে তাকে টাক মাথা করে দেয়। রমা ভীষণ পরিমাণে কান্নাকাটি করে, কিন্তু তার কষ্ট কেউ বুঝতে চায় না। সে লজ্জায় রাস্তায় বেরোতে পারে না, কিন্তু তার শাশুড়ি মা এবং ননদ তাকে ইচ্ছা করে কোনো না কোনো কাজ দিয়ে রাস্তায় পাঠায়। সবাই রত্নার এমন রূপ দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করে। এভাবেই প্রায় কিছুদিন কাটে। রমলা মাঝে মাঝেই কাজের নাম করে বাইরে বেরিয়ে যায়, আর মাসের শেষে অনেক টাকা ইনকাম করে নিয়ে এসে তার মায়ের হাতে ধরিয়ে দেয়। দেখেছো বৌমা, আমার মেয়ের কত প্রতিভা। ও বিধবা হলে কি হবে, আমার কাঁধে কখনো চেপে বসেনি, নিজে কত টাকা ইনকাম করে নিয়ে এসে আমাকে দিচ্ছে। মা, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি সেলাই করার কাজ করতে চাই, কিন্তু আপনি তো আমাকে কোনো কাজ করার অনুমতি দেননি। তুমি কাজ করলে আমাদের খেয়াল কে রাখবে শুনি? যাও, আমার আর আমার মেয়ের জন্য জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসো। এই বলে রত্নাদেবী নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন রত্নাদেবী তার বিধবা বৌমাকে নিয়ে বাজার করতে যায়। বৌমা, তুমি এইসব বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে যাও, আমি একটা বান্ধবীর বাড়িতে যাব। আমার বান্ধবীর বৌমার বাচ্চা হবে, সেই আনন্দে আমাকে নিমন্ত্রণ করেছে, তাই আমি আজকে একটু দেরি করে বাড়িতে ফিরবো। আমার মেয়ে একা থাকতে ভয় পায়, তুমি বাড়ি চলে যাও। ঠিক আছে মা, আপনি যান। এই বলে রমা ভারী ব্যাগ বয়ে নিয়ে বাড়ি চলে আসে। সে বাড়িতে এসে দেখে রমলার ঘরের আলো জ্বলছে এবং সেই সঙ্গে তার ঘর থেকে এক পুরুষ মানুষের গলা ভেসে আসছে। জানো তমাল, আমার এই ঘরে রাত্রিবেলা ঘুমানোর সময় খুব গরম লাগে। তুমি বলেছিলে আমাকে এসি কিনে দেবে, কিন্তু এখনো আমাকে এসি কিনে দিলে না। আর একটু ধৈর্য ধরো ডার্লিং, তোমায় তো বললাম যে চলো দীঘা ঘুরে আসি, তুমি আমার সাথে তো দীঘা গেলে না, আর আমিও তাই এসি কিনে দিলাম না। ঠিক সেই সময় রমা তার বিধবা ননদের ঘরে ঢুকে পড়ে। ছি রমলা, ছি, একজন বিধবা হয়ে তোমার এই নোংরামি করতে লজ্জা করলো না? পাড়ার লোক জানতে পারলে আমাদের মুখে থুতু দেবে। ইস, কি নোংরা তুমি, একটা পরপুরুষকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছো। রমলা তার বৌদিকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু তমাল রমার দিকে কুনজরে তাকানো শুরু করে। রমলা, তুমি বলেছিলে না যে তোমার এসি দরকার? আমি তোমায় এসি, ফ্রিজ, ফ্ল্যাট, গাড়ি সব দেবো, তুমি শুধু তোমার এই বিধবা বৌদিকে আমায় দিয়ে দাও। উফ, কি সুন্দর দেখতে। উফ তমাল, আমি রাজি, আমি একদম রাজি আছি। আমার এই বিধবা বৌদি শুধু তোমার। তুমি আমাকে টাকা, বাড়ি, এসি, গাড়ি দিলেই আমি খুব খুশি হব। এমনিও এই বিধবা বৌদির আমাদের কোনো প্রয়োজন নেই, তুমি এর সঙ্গে যা ইচ্ছা করতে পারো। এই বলে রমলা ইচ্ছা করে ঘর থেকে বেরিয়ে যায়। সে জোর করে তার বিধবা বৌদিকে তমালের ঘরের মধ্যে আটকে দেয়। তমাল রমার সঙ্গে বাজে আচরণ করা শুরু করে। রমা নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চিৎকার করে, কিন্তু বাইরে পর্যন্ত তার আওয়াজ পৌঁছায় না। ঠিক সেই সময় রত্নাদেবী বাড়িতে চলে আসে। সে তার বৌমার এমন চিৎকার শুনে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে ঘরের সামনে ছুটে আসে। রমলা সঙ্গে সঙ্গে তার বিধবা বৌদিকে ফাঁসিয়ে দিয়ে বলে, মা দেখো দেখো, বৌদি কি নোংরামি শুরু করেছে। তুমি বাড়িতে নেই সেই সুযোগে একটা অন্য ছেলের সঙ্গে, ছি, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি নোংরা, বাবারে বাবা। রত্নাদেবী দরজায় ধাক্কা দিলে তমাল দরজা খুলে দেয়। সে তার বৌমার শাড়ি ছেঁড়া অবস্থায় দেখে খুবই লজ্জায় পড়ে যায়। রত্নাদেবী রাগের মাথায় তার বৌমাকে ভীষণ পরিমাণে মারধর করা শুরু করে। অসভ্য মেয়ে, আমার ছেলের বিধবা হয়ে তুই আমার বাড়িতেই ছি, তোকে আজকে আমি মেরেই ফেলবো। তাদের বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন সেখানে জড়ো হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে নিয়ে আসে। পুলিশের কথা শুনে তমাল ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাড়ার লোকেরা তাকে পালাতে দেয় না। রমলাও ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। পুলিশ আসলে রমা সব ঘটনা তাদেরকে জানায়। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আমি আর এদের অত্যাচার সহ্য করতে পারছি না। আমি যে বিধবা তাতে তো আমার কোনো দোষ নেই, কিন্তু আমার শাশুড়ি আর আমার বিধবা ননদ আমার উপর অমানসিকভাবে অত্যাচার করে। আর আজকে যেটা হয়েছে আমি কি বলবো আপনাদের। ওনার কাছে ওনার বিধবা মেয়ে খুব ভালো, আর যত খারাপ শুধুই আমি। পুলিশ তমালকে চেপে ধরায় সে সমস্ত সত্যি কথা বলে দেয়। রত্নাদেবী এবং রমলা
লজ্জায় মাথা নত করে। পুলিশ রমাকে তাদের হাত থেকে উদ্ধার করে এবং বধূ নির্যাতনের অপরাধে রত্নাদেবী এবং রমলাকে ধরে নিয়ে যেতে চায়, কিন্তু রমা তাদেরকে জেলে পাঠায় না। পুলিশ তমালকে জেলে ধরে নিয়ে চলে যায়। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা। আমার মেয়ে যে বিধবা হয়ে এমন নোংরা কাজ করবে আমি ভাবতেও পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। রমলা তার বিধবা বৌদির কাছে ক্ষমা চায়। রমা তাদেরকে ক্ষমা করে দেয়। এইভাবে রত্নাদেবী তার বিধবা বউ এবং বিধবা মেয়েকে ভালো ছেলে দেখে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রমা আর দ্বিতীয় বিয়ে করতে চায় না। সে তার ননদের আবার ভালো পরিবারে বিয়ে দেয়। এইভাবেই রমা তার শাশুড়ি মায়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।